হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6। দেখো, তোমরা এর আগের ভিডিওয় তোমরা 20 অধ্যায়ের অঙ্কগুলো দেখেছ। আজকে আমি 21 অধ্যায় চলে এসেছি, অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণায়। তাহলে অনুপাত কি এবং সমানুপাত কাকে বলা হয়? তাহলে অনুপাত এবং সমানুপাত জানার আগে প্রথমে তাদের সংজ্ঞা জেনে নিতে হবে। তাহলে অনুপাত কী জিনিস? দেখো, এখানে তোমাদের বইটাতে রয়েছে দুটি রাশি বেশি, দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির তুলনাকে বলা হয় অনুপাত। এখানে এইটুকুটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সংজ্ঞাটা যখন তোমরা লিখবে তখন হবে দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির তুলনাকে বলা হয় অনুপাত। তাহলে দুটি বা দুটির বেশি সমজাতীয় অর্থাৎ একই রকম। সমজাতীয় কী জিনিস? ধরে নাও আমার বয়স 25 আর একজন উচ্চতা আছে 30 সেন্টিমিটার। তাহলে বয়স হচ্ছে 25 বছর আর একটা হচ্ছে উচ্চতা 30 সেন্টিমিটার। তাহলে এই যে সেন্টিমিটার আর এখানে বছর, এই দুটোর মধ্যে সমজাতীয় হচ্ছে না। যদি বলা হয় যে রামের বয়স 15 বছর এবং শ্যামের বয়স 14 বছর, তাহলে দুটো হচ্ছে বছর, অতএব সেগুলোকে বলা হয় সমজাতীয়। যদি বলা হয় 5 ঘন্টা, দিনের 5 ঘন্টা এবং রাত্রে 6 ঘন্টা, তাহলে দুটোই হচ্ছে ঘন্টা, তাহলে সমজাতীয় হবে। তাহলে সেইগুলোকে বলা হয় যে সমজাতীয় রাশির তুলনাকে বলা হয় অনুপাত। যেমন এখানে তুলনা করা হয়েছে। দেখো, এখানে কি বলা হয়েছে? পেনের দৈর্ঘ্য, এই যে কলমটা আমার রয়েছে, এই কলমটা আর এই কলমটার যে ঢাকনাটা, অর্থাৎ এইখানে আমি রেখেছি, তাহলে এই কলমটা রয়েছে, এই কলমটার ঢাকনাটা আছে, তাহলে ঢাকনাটাকে আমি আলাদা করে দিলাম আর এই কলমটাকে আলাদা করে দিলাম। তাহলে কি হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে যে কলমের অনুপাতটা ঢাকনা, এই দুটোর অনুপাত হচ্ছে, এই কলমটা ধরে নাও আছে আমার 4 সেমি আর এই ঢাকনাটা হচ্ছে 1 সেমি। তাহলে অনুপাত কি হবে না, কলমের ঢাকনা কলমের দৈর্ঘ্য ও কলমের ঢাকনার দৈর্ঘ্য, অর্থাৎ পেনের ঢাকনার দৈর্ঘ্য 4:1। তাহলে কলমটা হচ্ছে 4 সেমি এবং ঢাকনাটা হচ্ছে 1 সেমি। তাহলে অনুপাতটা কি হচ্ছে? 4:1। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অনুপাতটা কী জিনিস। ধরি তিন কিলো আম, আমের দাম সমান 30 টাকা। 1 কিলো মাছের দাম সমান 120 টাকা। তাহলে এই আমের দাম এবং মাছের দামের অনুপাত কি হবে? অতএব আমের দাম অনুপাত মাছের দাম সমান 30। যেহেতু আমারটা প্রথমে লেখা আছে আমের দাম, তাহলে আমের যে দামটা রয়েছে সেটা প্রথমে লিখতে হয়। তারপর রয়েছে মাছের দাম, তাহলে মাছের দামটা আমি পরে লিখছি অনুপাত দিয়ে। এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। এই যে উপরে একটা বিন্দু আর নিচে একটা বিন্দু, এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। তাহলে এটা হচ্ছে 30:120। এরপর দেখো কাটাকুটি করি। তাহলে এই শূন্য আর এই শূন্য প্রথমে কেটে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে আমার 3 একে 3 আর 4 3 12, এখানে 3 একে 3 হচ্ছে। তাহলে আমার অনুপাতটা দাঁড়াচ্ছে 1:4। তাহলে আমার অনুপাত বুঝতে পেরেছ। এরপর দেখো অনুপাতকে ভগ্নাংশেও বলা হয়। অনুপাতকে কিভাবে ভগ্নাংশ বলা হয়? তাহলে দেখো, এখানে আমের দাম বাই মাছের দাম সমান 30
বাই 120 সমান কথা হচ্ছে আমার 1/4 হচ্ছে। তাহলে এই ভগ্নাংশ আকারেও লিখতে পারা যাবে। তাহলে অনুপাতকে আমরা ভগ্নাংশও বলতে পারি, কিন্তু অনুপাত হবে আমাদের রাশিবিহীন, ওই এককবিহীন। দেখো এখানে আমাদের একক কী ছিল? টাকা। এখানে মাছের দামে ছিল টাকা, কিন্তু এখানে আর কোনো টাকা পয়সা কিছু নেই। অর্থাৎ আমাদের যে অনুপাত হয় সেই অনুপাত হয় এককবিহীন রাশি। আর এইগুলা হচ্ছে আমাদের ভগ্নাংশ যখন হয় তখন হয় এককযুক্ত, কিন্তু এখানে এককযুক্ত আমাদের ভগ্নাংশ হয়নি। কোনো কোনো ক্ষেত্রে এককযুক্ত ভগ্নাংশ হয়। এটা হচ্ছে অনুপাত এবং ভগ্নাংশের মধ্যে তফাৎ। তাহলে দেখো এখানে অনুপাত তোমরা দেখলে এই যে প্রথমে যেটা রয়েছে সেটাকে বলা হয় পূর্বপদ, এবং এই অনুপাত চিহ্ন যেটা রয়েছে এই অনুপাতের চিহ্নের পরে যেটা থাকে যে সংখ্যাটা সেটাকে বলা হয় উত্তরপদ। অর্থাৎ এখানে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদ হচ্ছে প্রথমেরটা আর দ্বিতীয়টা হচ্ছে উত্তরপদ। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে আমি লিখছি গুরু অনুপাত। দেখো অনুপাতকে ভাগ করা হয় গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্য অনুপাত আর ব্যস্ত অনুপাত। এই চারটি ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে গুরু অনুপাত কোনটাকে বলা হয়? দেখো ধরো এখানে রয়েছে আমার 5 অনুপাত এখানে 3। আমি অনুপাতটা এখানে দিয়ে দিলাম। আমি এই যে রেখা দিয়েছি, দাঁড়িটা দিয়েছি, এটা আমার ভুল হয়ে গেছে। এখানে অনুপাতটা হতো, সেটা আমার ভুল হয়ে গেছে। তাই ঠিক আছে, দুটো ভাগে ভাগে তোমরা বুঝতে পারছো, সেই জন্য তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি পূর্বপদ এবং উত্তরপদ আলাদা আলাদা করে দিয়েছি। তাহলে এখানে দেখো পূর্বপদ হচ্ছে আমার 5 এবং উত্তরপদ হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে গুরু অনুপাত। যদি পূর্বপদ বেশি হয় এবং উত্তরপদ ছোট হয় তাহলে হয় গুরু অনুপাত। লঘু অনুপাত কোনটা হয়? যখন আমার এখানে হবে, আবার ধরে নাও এখানে রয়েছে 2 আর অনুপাত এখানে রয়েছে 7। তাহলে দেখো পূর্বপদ আমার ছোট রয়েছে, তাহলে পূর্বপদ যদি ছোট হয় এবং উত্তরপদ যদি বড় হয় তাহলে হয় লঘু অনুপাত। সাম্য অনুপাত কোন জিনিসটা? এখানে ধরে নাও 3 অনুপাত 3 বা 1 অনুপাত 1, অর্থাৎ সমান সমান যদি থাকে, দুটোই যদি সমান হয় তাহলে তাকে বলা হয় সাম্য অনুপাত। ব্যস্ত অনুপাত কোনটাকে বলা হয়? দেখো এখানে গুরু অনুপাত রয়েছে আমার 5 অনুপাত 3 রয়েছে। তাহলে সেটা আমি যদি এই উত্তরপদের মানে যেটা রয়েছে সেটা নিয়ে আসবো পূর্বপদে, এবং পূর্বপদ যেটা রয়েছে সেটা নিয়ে যাব উত্তরপদে, তাহলে হবে ব্যস্ত অনুপাত। তাহলে এখানে দেখো এখানে রয়েছে 3 অনুপাত 5, এর ব্যস্ত আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এর ব্যস্ত অনুপাত এখানে 3:5 হয়েছে। আমি একটা মানে অনুপাতটা নিলাম, তাহলে এখানে কি হবে আমার যদি অনুপাতটা করি তাহলে 5:3 হয়ে যাবে। এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো। আমি যেহেতু প্রথমে উপরেরটা উদাহরণ দিয়েছিলাম যে 5:3 রয়েছে, তার ব্যস্ত অনুপাত হবে 3:5। আবার এর যখন ব্যস্ত অনুপাত করা হবে তখন 5:3 এটা হয়ে যাবে। অর্থাৎ ব্যস্ত অনুপাতে গুরু অনুপাত ও লঘু অনুপাত হয়ে যায় এবং লঘু অনুপাত গুরু অনুপাত হয়ে যায়। এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে দেখো তোমরা অনুপাত সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো। এরপর সমানুপাত রয়েছে। তাহলে সমানুপাত, তাহলে সমানুপাত কোন জিনিসটা হবে? যখন দুটি অনুপাত সমান হয়, অর্থাৎ যখন দুটি অনুপাত সমান তখন সেই সংখ্যা বা রাশিগুলিকে সমানুপাত বলা হয়। যেমন এখানে ধরে নাও 3:5, এখানে সমানুপাতের চিহ্ন হয় আবার এইভাবে, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, অর্থাৎ উপরের দুটো নিচের দুটো। তাহলে
এখানে আমরা অনুপাত দিয়েছিলাম একটা, এখানে দিতে হবে দুটো, তাইলে হবে সমানুপাত। সমানুপাতের চিহ্নটা এইভাবে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের 3:5, আর এখানে লিখছি আমি যে 6:10, তাহলে এটা হচ্ছে সমানুপাত। বুঝেছ? দেখো সমানুপাত হবে, আমরা কি করে বুঝবো যে সমানুপাত হবে? তাহলে এটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তরপদ, কিন্তু এই সমানুপাতের ক্ষেত্রে বলা হয় এটাকে প্রথম পদ। প্রথম পদ, প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ। আর লিখছি না আমি, শুধু দ্বিতীয় লিখে দিচ্ছি। এটা হয় তৃতীয় পদ। আর এটাকে বলা হয় চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। সমানুপাতের 4টি হয় পদ। তাহলে কি হচ্ছে, আর আমাদের যে অনুপাত হয় তখন অনুপাতের হয় 2টি পদ, পূর্বপদ এবং উত্তর পদ, 2টি পদ থাকে। কিন্তু সমানুপাতে 4টি পদ থাকে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে কি করে বুঝবো যে সমানুপাত হবে? তাহলে সমানুপাতে বোঝার একটাই মাত্র আমাদের মানে পদ্ধতি, যে এই প্রথম পদ এবং চতুর্থ পদ যদি গুণ করি, আর দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যদি গুণ করি, আর দুটো যদি সমান হয়, তাহলে আমাদের হবে সমানুপাত। তাহলে দেখো এখানে প্রথম পদ আমার কত রয়েছে, তাহলে প্রথম পদ গুণিত দ্বিতীয় পদ, আমি পদগুলা লিখছি না, আমি প্রথম দ্বিতীয় লিখে দিচ্ছি, দ্বিতীয় পদ সমান, এখানে হবে এই দ্বিতীয় নয় চতুর্থ পদ, সরি এখানে ভুল হবে, চতুর্থ পদ হবে। আর এখানে হবে সমান দিয়ে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম পদ গুণিত চতুর্পদ সমান হবে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে দেখো এখানে প্রথম পদে আমাদের রয়েছে 3, আর চতুর্থ পদে রয়েছে 10, ইকুয়াল টু, দেখো দ্বিতীয় পদে কি রয়েছে 5, আর তৃতীয় পদে কি রয়েছে 6 × 6। তাহলে দেখো 3 × 10 = 30, সমান হচ্ছে 5 × 6 = 30। তাহলে আমাদের সমানুপাত হয়ে গেল, দুটোই সমান হয়েছে, তাহলে সমানুপাত হয়েছে। তাহলে আশা করি তোমরা সমানুপাত এবং অনুপাত সম্পর্কে বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব নিজে করি 21.1 অঙ্কগুলোই। তাহলে দেখো এখানে কি বলেছে, নিজে করি 21.1 একের দাগে রয়েছে, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হিসাব করে লিখি। এই অনুপাতের লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে লঘু অনুপাত হবে না গুরু অনুপাত সেটা লিখতে বলেছে। প্রথমে অনুপাতটা আমাদেরকে লিখতে বলেছে। তাহলে কি আছে, মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য রয়েছে 8 মিটার, প্রস্থ রয়েছে 5 মিটার। তাহলে এখানে লিখছি আমি একের দাগের মেঝের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ ইকুয়াল টু 8:5। তাহলে দেখো এই 8টা আমার বড়, তাহলে দেখো এখানে গুরু অনুপাত আমাদের কি হবে, যদি পূর্বপদ বড় হয় তাহলে আমাদের গুরু অনুপাত হয়। তাহলে এখানে দেখো পূর্বপদ বড় রয়েছে, অতএব আমরা এটাকে গুরু অনুপাত বলবো। তাহলে অনুপাতটি গুরু অনুপাত। অনুপাতটি গুরু অনুপাত। এরপর দেখো 2 এর দাগে কি বলেছে, 2 এর দাগে বলেছে যে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করল। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত লিখি।
এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, জবা ফুলের মালা আর গাঁদা ফুলের মালা। তাহলে আমি এখানে লিখছি। তাহলে দেখো জবা ফুলের মালা অনুপাত গাঁদা ফুলের মালা সমান হচ্ছে 12:15। তাহলে এই 12:15কে আমরা প্রথমে কাটাকুটি করে নিই। তাহলে কাটাকুটি করলে কি হবে, আমাদের 3 দিয়ে কাটবে, 3 4 12 আর 3 5 15। তাহলে 4:5 হচ্ছে। তাহলে দেখো আমার পূর্বপদ কি আছে, পূর্বপদ আমার ছোট রয়েছে, উত্তরপদটা বড় রয়েছে। তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে এখানে তোমরা লিখে দিবে অনুপাতটি লঘু অনুপাত। এরপর দেখো 3 দাগে, আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসাব করে লিখি। তাহলে দুজনের অনুপাত এখানে দেওয়া আছে। তাহলে এখানে দুজনের অনুপাতটা প্রথমে আমি লিখে নিচ্ছি উপর নিচ করে, অর্থাৎ এখানে আমি ভগ্নাংশ আকারে লিখে নিব। যেহেতু একজনের বয়স দেওয়া আছে আর একজনের বয়স বের করতে হবে, তাহলে উপর নিচ ভগ্নাংশ আকারে লিখলে তাড়াতাড়ি বের করতে পারা যাবে। দেখো কিভাবে করছি। তাহলে দেখো আমি লিখে নিলাম আমার বয়স এখানে ডিভাইডেড বাই সুতপার বয়স। তাহলে আমার বয়স 5 আর সুতপার 6। যেহেতু 5:6 ছিল, তাহলে 5 যেটা হচ্ছে সেটা হবে উপরে, যেহেতু আমার বয়সটা প্রথমে রয়েছে তাহলে আমার বয়সটা হচ্ছে উপরে, আর সুতপার বয়স পরে, তাহলে সুতপার বয়সটা নিচে হবে। তার জন্য এখানে 5:6 ছিল, সেটা এখানে 5টা উপরে লিখেছি আর 6টা নিচে লিখেছি। এরপর দেখো এখানে আমার বয়স রয়েছে 10 বছর। তাহলে এই 10 বছর এখানে 5কে কত দিয়ে গুণ করলে 10 হবে। তাহলে তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু করেছো। তাহলে এখানে দেখো 5 আর কত দিয়ে গুণ করলে 10 হবে। তাহলে 5 দিয়ে প্রথমে আমি 10কে ভাগ করছি, অর্থাৎ 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 দিয়ে 10 হবে, অর্থাৎ 2 হচ্ছে ভাগফল। তাহলে এই ভাগফল যেটা হচ্ছে সেই ভাগফল দিয়ে আমি এই 5কে গুণ করব। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব। এরপর দেখো তাহলে আমার 10 হয়ে যাচ্ছে, কিন্তু নিচে রয়েছে আমার 6। তাহলে 6কেও অনুরূপভাবে আমরা 2 দিয়ে গুণ করব। যেহেতু যখন বৃদ্ধি পাবে উভয়ে সমান বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে 2 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে সুতপার বয়সেরও 2 গুণ বৃদ্ধি হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 12। অর্থাৎ সুতপার বয়স হবে 12 বছর। তাহলে এখানে এই জিজ্ঞাসা চিহ্নটা হাটিয়ে দিচ্ছি, আর দরকার নেই। তাহলে সুতপার বয়স হচ্ছে 12 বছর। তোমরা এই ধরনের অঙ্ক আগে করেছো, অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপর দেখো 4 দাগে কি বলছে, আমাকে ও রাজুকে মা কিছু লাড্ডু খেতে দিলেন, কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন, যে কোনো 4টি হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো নাড়ুর মানে পরিমাণ দিয়েছে, আমি ও রাজু দুজন ছিল, তাহলে আমি কত খেয়েছি 1টি এবং রাজু খেয়েছে 3টি নাড়ু। তাহলে এখানে দেখো ভগ্নাংশ করে নিয়েছে, আমার নাড়ুর সংখ্যা আর রাজুর নাড়ুর সংখ্যা। আমার নাড়ুর সংখ্যা 1, রাজুর নাড়ুর সংখ্যা 3। আমার নাড়ুর সংখ্যা 2, রাজুর নাড়ুর সংখ্যা 6। এখানে 6 কেন হলো, দেখো এখানে 1কে 2 দিয়ে গুণ করেছে, তাহলে 2 হয়েছে, তার জন্য এখানে 3কেও 2 দিয়ে গুণ করে 6 হয়েছে। তাহলে এইভাবে মানে এখানে লিখে দেওয়া আছে যে আরও 2টি, এখানে 2টি করে দেওয়া আছে, আরও 2টি আমাকে করতে হবে। তাহলে দেখো কিভাবে করছে। এখানে লেখা আছে মা 2 + 6 = 8টি নাড়ু দিতে পারেন, অথবা মা 1 + 3 = 4টি নাড়ু দিতে পারেন, 1 + 3 = 4টি দিতে পারেন, 2 + 6 = 8টি দিতে পারেন। তাহলে এইভাবে আমরা বের করে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা সমান 1/3 = 2/6, অর্থাৎ আমার 1টি, তখন রাজুর ছিল 3টি, আমার হয়েছে 2টি, অর্থাৎ রাজু হয়েছে 6টি, অর্থাৎ 2 দিয়ে গুণ করেছে। তাহলে যদি এখানে আমি 3টি নিই, তাহলে এখানে রাজুর কত হবে, তাহলে এই 3 দিয়ে এখানে 3-এর গুণ করতে হবে, তাহলে 3 × কত হবে 9টি। এখানে যদি আমি 4টি নিই, আমি 4টি নাড়ু খাই, তাহলে রাজু কটি খাবে, তখন এখানে 3-এর সঙ্গে 4-এর গুণ হবে, তাহলে 4 × 3 = 12টি।
তাহলে 12টি নাড়ু খাবে। তাহলে দেখো 4টে মানে আমাদেরকে লিখতে বলেছিল, তাহলে 4টে আমি লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো, এখানে মা 2 যুক্ত 8 2 যুক্ত 6 সমান 8টি নাড়ু দিতে পারেন। তাহলে মা এখানে রয়েছে 1 প্লাস 3, যেহেতু এখানে 1 প্লাস 3 রয়েছে ইকুয়াল টু 4টি নাড়ু দিতে পারেন। আবার মা এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 9, তাহলে 3 প্লাস 9 ইকুয়াল টু কত হচ্ছে 12টি নাড়ু দিতে পারেন মা। এরপর রয়েছে এখানে 4, এখানে রয়েছে 12, আর এখানে 4 প্লাস 12 ইকুয়াল টু কত হচ্ছে 16 এতটি নাড়ু দিতে পারেন। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝতে কারো অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 5 দাগে, আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছে হিসাব করি। তাহলে দেখো, এর আগের যে অঙ্কগুলো দেখলে তার থেকে এটা কিন্তু আলাদা রয়েছে। আগে ছিল এখানে আমাদের 3 দাগে ছিল যে বয়সের অনুপাত, আমার বয়স ও সুতপার বয়স 5:6 ছিল। আমার বয়স অর্থাৎ একজনের বয়স দেওয়া ছিল, কিন্তু এখানে টোটাল মোট 10 জন ছিল। 10 জনের মধ্যে হচ্ছে মানে কতজন 10 জন খেলতে এসেছে, তাহলে ছেলে ও মেয়েদের অনুপাত দেওয়া রয়েছে, অর্থাৎ ছেলে মানে মেয়ের অনুপাত হচ্ছে 2 এবং ছেলের অনুপাত হচ্ছে 3, অর্থাৎ 3 2 5। এই 5 জনের মধ্যে মেয়ে এসেছে 2 জন এবং ছেলে এসেছে 3 জন। তাহলে 10 জনের মধ্যে মেয়ে কত এবং ছেলে কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, এটা একটু অন্যরকমভাবে আমি করছি। তাহলে দেখো, এখানে মেয়ে অনুপাত ছেলে, তাহলে মেয়ে অনুপাত ছেলে ইকুয়াল টু 2:3, অনুপাত 3, 2:3 রয়েছে। অর্থাৎ এখানে মোট কজন হচ্ছে আমাদের 3 2 5 জন হচ্ছে। তাহলে এখানে দেখো, আমি একটু করেছি যে মেয়ের ভাগ হার, তাহলে মেয়ের হচ্ছে 2, তাহলে আমি এই যে মেয়ের ভাগ হার যখন লিখব তখন আমি এই যে মেয়ের আছে প্রথমে, তাহলে মেয়েরটা আমি উপরে লিখব, অর্থাৎ যার ভাগ হার ধরব তার সংখ্যাটা আমি উপরে লিখব এবং মোট সংখ্যাটা নিচে লিখব। তাহলে এখানে মোট কত রয়েছে 2 জন মেয়ে, আর ছেলে কত রয়েছে 3 জন। তাহলে 2 যুক্ত 3 সমান 5, তাহলে 2 এর 5 অংশ। যেহেতু এখানে ভগ্নাংশ হয়েছে সেই জন্য এখানে অংশ লিখতে হয়। এরপর দেখো ছেলের ভাগ হার, তাহলে ছেলের ভাগ হার কী হচ্ছে, ছেলে কোনখানে রয়েছে সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় মানে রাশিতে রয়েছে আমাদের ছেলে। যেহেতু এখানে ছেলে রয়েছে দ্বিতীয় রাশি, তাহলে এখানে অনুপাতের পরে রয়েছে, তাহলে অনুপাতের পরের সংখ্যাটা আমি ধরছি। তাহলে পরের সংখ্যাটা আমি যখন ধরবো তখন আমি সেটা উপরে লিখব। তাহলে ছেলের যেটা অংশটা রয়েছে সেটা আমি উপরে লিখেছি এবং মোট অংশ কত হচ্ছে, তাহলে এখানে 2 যুক্ত 3 সমান 5, তাহলে 3 এর 5 অংশ হচ্ছে ছেলের ভাগ হার। এবার মোট ছেলে মেয়ে কত ছিল, মোট ছেলে মোট মেয়ে ছিল, হ্যাঁ না কি আছে, মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, সরি এখানে জনসংখ্যা, যেহেতু মাঠে উপস্থিত ছিল 10 জন, ছেলে মেয়ে বলে এখানে লিখে নেয়। মোট জনসংখ্যা 10 সমান 10, তাহলে 10 জন, এই 10 জনের মধ্যে কজন মেয়ে এবং কজন ছেলে আছে সেটা আমরা ভাগ মানে বের করে নিচ্ছি। অতএব 10 জনের
মধ্যে মেয়ে আছে 10 গুণিত এই মেয়ের ভাগাহার কত রয়েছে 2/5, তাহলে গুণিত 2/5। কাটাকাটি করি, তাহলে 5 2 10, অর্থাৎ 2 2 4 জন। আর 10 জনের মধ্যে ছেলে আছে কজন আছে? মোট 10 জন গুণিত ছেলের যে ভাগহারটা, সেই ছেলের ভাগহারটা এরপর আমি লিখছি। তাহলে 3/5, যেহেতু এখানে 3/5 রয়েছে ছেলের ভাগহারটা। তাহলে কাটাকুটি করি, 5 2 10, তাহলে 3 2 6 জন। তাহলে দেখো এখানে প্রথমে ভাগহারটা করে নিয়েছি, প্রথমে অনুপাতটা লিখেছি, অনুপাতটাকে আমি ভাগ করে নিয়েছি। তাহলে মেয়ে রয়েছে প্রথমে, তাহলে মেয়ের ভাগহারটা যখন বের করেছি, তাহলে মেয়ের অনুপাতটা প্রথমে রয়েছে 2, তাহলে সেই মেয়ের অনুপাত 2টা প্রথমে লিখেছি উপরে, এবং তাদের যোগফলটা আমি নিচে লিখেছি, অর্থাৎ 2 + 3 = 5। তাহলে এখানে 2/5 অংশ। ছেলের ভাগহার হচ্ছে কত? তাহলে ছেলের অংশটা রয়েছে দ্বিতীয়, অর্থাৎ এখানে উত্তরপদে রয়েছে, তাহলে উত্তরপদেরটা আমি প্রথমে নিয়েছি, তারপরে মোট যেটা সেই মোটটা এখানে যোগ করে দিয়েছে, অর্থাৎ 2 + 3 = 5, তাহলে 3/5 অংশ। তারপরে 10 জনের মধ্যে মেয়ে কত আছে? তাহলে মোট জনসংখ্যা হচ্ছে 10, তাহলে সেই 10টা প্রথমে লিখেছি, তারপরে মেয়ের ভাগহারটা যেখানে রয়েছে সেই মেয়ের ভাগহারটা গুণিত চিহ্ন দিয়ে লিখে দিয়েছি, তারপর কাটাকুটি করে 4 বের হয়েছে। তাহলে 10 জনের মধ্যে ছেলের কত হচ্ছে? 10 গুণিত ছেলের যে ভাগহারটা রয়েছে সেই ছেলের ভাগহারের অংশটা লিখেছি, তারপর কাটাকুটি করে 6 জন হয়েছে। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 6 দাগে, বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। আমি যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে লিখি। তাহলে এখানে অনুপাতটা কত রয়েছে? ভাই ও বোনের কলার অনুপাতটা হচ্ছে 1:3, অর্থাৎ ভাই খেয়েছে 1টি, তো বোন খেয়েছে 3টি। ভাই 1টি কলা খেয়েছে, বোন খেয়েছে 3টি কলা। এই অনুপাতে আমাদেরকে এখানে 4 জোড়ার, অর্থাৎ 1 জোড়া সমান 2টি হয়, তাহলে 4 জোড়া সমান কত হবে? 4 2 8টি হবে। তাহলে 8টি কলা এই অনুপাতে আমাদেরকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ এইখানে যেভাবে আমাদের মানে করেছি 5-এর অঙ্কটা, সেইভাবে আমরা এখানে করে নেব। তাহলে দেখো এখানে লিখেছি আমি ভাই অনুপাত বোন 1:3, তাহলে ভাই এর ভাগহার সমান হচ্ছে 1, ভাইয়ের ভাগহার, ভাইটা প্রথম রয়েছে, তাহলে এখানে প্রথমেরটা ধরতে হবে, তাহলে প্রথমেরটা আমার কি হবে? লব হবে। আর এখানে লিখেছি 1 বাই এখানে 1 + 3, অর্থাৎ এই দুটো যোগ করতে হয়, তাহলে 1 + 3 = 4, তাহলে 1/4, অর্থাৎ 4টির মধ্যে 1টি কে খেয়েছে? ভাই খেয়েছে। মোট 4টি কলার মধ্যে 1টি কলা ভাই খেয়েছে। বোনের ভাগহার সমান বোনেরটা হচ্ছে দ্বিতীয়, তাহলে এখানে পরেরটা আমরা ধরবো, তাহলে এখানে 3 রয়েছে, তাহলে 3টা উপরে লিখেছি, তারপরে বাই 1 + 3 = 4, তাহলে 3/4 অংশ, অর্থাৎ 4টি কলার মধ্যে 3টি কলা বোন খেয়েছে। এরপর দেখো মোট কলার সংখ্যা 4 জোড়া = 4 × 2 = 8টি। 4 + 2 = 8টি কলা। তাহলে 8টি কলা এই ভাগহারে ভাগ করতে হবে, অতএব 8টি কলার মধ্যে ভাই খেয়েছে 8 গুণিত ভাইয়ের ভাগহার কত রয়েছে? 1/4, তাহলে গুণিত 1/4, অর্থাৎ এখানে 2, তাহলে 2টি। আর 8টি
কলার মধ্যে বন খেয়েছে 8 গুণিত বনের ভাগার কত, এখানে হচ্ছে 3/4, তাহলে 3/4, 4 2 8, 6টি, তাহলে 6টি কলা বন খেয়েছে আর ভাই খেয়েছে 8টি কলা। আশা করি তোমরা বুঝেছ। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছ এবং যারা আগের থেকে আছো অথচ সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই লাইক দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো।